দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত ইসনোভা। এলপি গ্যাসের সরবরাহ সংকটে পুরো দেশ। চাহিদা মতো আমদানি না হওয়ায় বাজারে মিলছে না এলপিজি সিলিন্ডার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির বেঁধে দেয়া দামে মেলে না এলপিজি সিলিন্ডার। উল্টো সংকটের সুযোগ নিয়ে কোনো বিক্রেতার বিরুদ্ধে অভিযোগ উঠতে বাড়তি দাম নেওয়ার অভিযোগ উঠছে বাড়তি দাম নেওয়ার আর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মিলছে অবৈধ মজুদের সন্ধানও। এলপিজি সংকটে ব্যাহত হচ্ছে বাসাবাড়ির জ্বালানি, বিপাকে পড়ছেন বাণিজ্যিক ব্যবহারকারী, হোটেল রেস্তোরাঁর মালিক সহ গাড়িতে এলপিজি ব্যবহারকারীরা। আর এসব নিয়ে টালি খাতার আজকের আলোচনার বিষয় এলপি গ্যাসের সংকট উত্তরণের উপায় কি। দর্শক, আলোচনা করতে আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এজাজ হোসেন এবং আছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। আমি দেখতে পাচ্ছি ইমরান হাসান এর মধ্যে কিন্তু আপনি আমাদের সাথে জয়েন হয়েছেন। আপনার কাছে একটু জানতে চাই, শুরুটা করছি আপনাকে দিয়ে। এই যে আমরা দেখছি গেল কয়েক সপ্তাহ ধরেই কিন্তু এলপি গ্যাসের একটি চরম সংকট দেখা যাচ্ছে। কেবলমাত্র বাসাবাড়িতে না, হোটেল রেস্তোরাঁতেও আপনারা সেই সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমি একটু জানতে চাবো আপনার কাছে যে তাতে বাণিজ্যিক যারা ব্যবহারকারী রয়েছেন তাদের এখন কি সমস্যাটা হচ্ছে, আপনারা কি ধরনের সমস্যা বেশি ফেস করছেন? জি, ধন্যবাদ আপনাকে। প্রথমেই বলতে চাই যে রেস্তোরাঁ খাত এককভাবে গ্যাস সেক্টরের 25% এলপিজির 25% কনজিউম করে থাকে। আপনারা জানেন কিনা জানি না। দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে তিতাস গ্যাসকে, বাখরাবাদ গ্যাসকে অকার্যকর করে এই এলপিজি মার্কেট তৈরি করে দেওয়ার জন্য প্রথমে আমাদের গ্যাস লাইন দেওয়া বন্ধ করে দিল তিতাস গ্যাস, বাখরাবাদ গ্যাস। তারপর আমাদেরকে বাধ্য করলো এলপিজিতে কনভার্ট করতে, এবং পরিবেশ মন্ত্রণালয়ের চাপে আমরা পরিবেশ বান্ধব খড়িও ব্যবহার করতে পারছিলাম না। তো এখন এটা করে আমাদেরকে এখন জিম্মি করে এই কোম্পানিগুলো বিভিন্ন কোন ছল ছাতুরিতে, আপনি দেখেন একটু আগে আপনি বলছিলেন যে ভোক্তা অধিকারের অভিযানে কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে, আমরা আজকে সকালে গ্যাস পারচেস করেছি। গ্যাস যদি না থাকতো তাহলে তো পাওয়া যেত না। গ্যাস পাওয়া যাচ্ছে, প্রত্যেকটা গ্যাস 40 থেকে 50%, কোন কোন জায়গায় 80%, কোন কোন জায়গায় 100%ও গ্যাসের দাম বেশি নেওয়া হচ্ছে। এখন তাদের বিরুদ্ধে যদি ভোক্তা অধিকার কোনো অভিযান চালায়, সেই অভিযানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভোক্তা অধিকারের অভিযানের জন্য তারা একটা ধর্মঘটের ভয় দেখিয়ে মানুষকে জিম্মি করার চেষ্টা করেছে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে এই যে কোনো না কোনো উসিলায়, কোনো অজুহাতে, শুধু গ্যাস না, যে কোনো কিছু নিয়ে আমাদের রেস্তোরাঁ খাতে সংকট লেগেই আছে। কোনো সময় পেঁয়াজের সংকট, কোনো সময় ভোজ্য তেলের সংকট, কোনো সময় চালের সংকট, কোনো সময় আপনার পোলাও চালের সংকট। এইভাবে একটা রাষ্ট্র আর কতদিন চলবে? মূল কথা হচ্ছে এই বড় বড় কর্পোরেটদেরকে ব্যবসা করতে দেওয়ার জন্য আর কত আমাদের এই আমলাতন্ত্ররা তাদেরকে সুযোগ করে দিবে, এবং সাধারণ মানুষকে কি করে জিম্মি করে হাজার হাজার কোটি টাকা লুট করবে, আর কতদিন এই দেশে চলবে? সেটা আমরা এখন আপকামিং ইলেকশনে, আমরা সরকারের যারা আসবে তারা যে ইলেকশনে একটা ম্যানিফেস্টো চায়, তারা ভোগ্যপণ্য এবং আমাদেরকে যে যে বেসিক যে জিনিসগুলো লাগে, বিশেষ করে তেল, চাল, ডাল, আমাদের গ্যাস একটা নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে। আপনি দেখবেন যে পরিবেশ মন্ত্রণালয় এবং ঘটা করে তাদের মিডিয়াগুলো প্রচার করলো যে বাসা বাড়িতে এই আপনি যদি লাকড়ি বা খড়কুটো দিয়ে রান্না করেন সেটা স্বাস্থ্য ঝুঁকি। এটা প্ল্যান করে করা হয়েছে। এই জন্য গ্রামে গঞ্জে দেখবেন যে খড়কুটো দিয়ে রান্না করা হয়তো, গ্রামের এক্সপেন্সেস তেমন হইতো না। এখন গ্রামের মানুষও এলপিজির উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তাহলে বিশাল একটা মার্কেট তৈরি হয়েছে। এই মার্কেটটা তারা আজকে 10-15 বছরে এই রাজনীতিবিদদের দুর্বৃত্তায়ন, সাথে আমলাতন্ত্রের দুর্বৃত্তায়নের কারণে চক্রে প্ল্যান করে এলপিজির একটা বিশাল ব্যবসা ফায়দা হচ্ছে। জনাব ইমরান হাসান, আমরা শুনছিলাম আপনার কথা, কিন্তু এর মধ্যে ডক্টর এজাজ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা একটু জনাব এজাজ আপনার কাছে একটু যেতে চাই। আপনি হয়তো শুনেছেন যে এখানে বলা হচ্ছে, জনাব ইমরান যেটি বলেছেন যে এই দায়টি আসলে কারা নেবে, এই যে একটি কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, এবং তিনি বললেন যে শুধু গ্যাসের ক্ষেত্রে না, বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু এই ধরনের একটি সংকট তৈরি করে মানুষকে জিম্মি করা হচ্ছে। আপনিও কি তাই মনে করছেন যে এটা ইচ্ছাকৃতভাবে এই সংকটটি তৈরি করা হয়েছে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি দেখেন, এগুলো তো একটা কমোডিটিতে ডিমান্ড সাপ্লাইটাই মেইন জিনিস। হ্যাঁ, তো সাপ্লাই যদি কম হয়ে যায় এবং ডিমান্ড বেশি থাকে, তখন এরকম ধরনের সিচুয়েশন অ্যারাইজ করে, এবং এটার সুবিধা যারা নেওয়ার তারা নেয়। এটা একটা মানে কমন ইকোনমিক্সের একটা থিওরি, এটা বিদেশেও এটা হয়। হ্যাঁ, তো এটার জন্য যেটা প্রয়োজন
সেটা আমাদের করতে হবে। তো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এখানে এটা করা হয়নি। এর আগে কিন্তু আমরা কখনো ওই একটু পেয়েছিলাম এলপিজির, কিন্তু এরকম এলপিজির জন্য এরকম কখনো আমরা দেখি নাই। হ্যাঁ, আমরা ভোজ্য তেলের ক্ষেত্রে অন্যান্য জায়গায় আমরা দেখি, কিন্তু এইটা আমরা কখনো দেখি নাই। কিন্তু এটাই প্রথম যে এত বড় আকারের এলপিজির একটা শর্টেজ অ্যারাইজ করেছে, এবং এই শর্টেজের সাথে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের গ্যাসের শর্টেজও আছে। তাহলে স্বাভাবিকভাবে গ্যাস যদি যারা না পায় তারা তো এলপিজি কেনার চেষ্টা করবে। তো চেষ্টা যদি করে, ডিমান্ডটা বেড়ে যায়। তো ডিমান্ডটা বেড়ে গেলে তখন এই সুযোগটা যারা যারা নিতে পারে তারা নেয়। কারা নিচ্ছে এটা বলা ডিফিকাল্ট, কিন্তু এটা বার্কের একটা একটা মোটামুটি সিক্রেট দায়িত্ব, যে যেহেতু এটা তাদের আন্ডারেই এটা নির্ধারণ হয়, তো তাদেরকে এটার মনিটরিং এর একটা একটা ব্যবস্থা রাখা দরকার। কিন্তু এখানে একটু প্রশ্ন কিন্তু থেকেই যায় জনাব এজাজ, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এটি কিন্তু একটি আমদানি নির্ভর পণ্য। তো হঠাৎ করে যেমনটি বলা হচ্ছে যে সরবরাহ সংকট তৈরি হওয়া কিন্তু, বা হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়া, হঠাৎ করে চাহিদা বাড়ার কি কোনো সুযোগ এখানে রয়েছে এলপিজির ক্ষেত্রে, নাকি হ্যাঁ, অবশ্যই এটা হঠাৎ অবশ্যই করে হঠাৎ সংকট হওয়ার তো কোনো কারণ নেই, তাহলে এই দায়টা আসলে কার? না না, হঠাৎ করে তো বেড়েছে, আপনি তো দেখতেই পাচ্ছেন। আমি যেটা বললাম, গ্যাসের যদি সাপ্লাই ঠিক না থাকে তখন তো লোকরা সিলিন্ডার কিনবে, ঠিক না? এটা তো এটা তো একটা স্বাভাবিক তাছাড়া উইন্টারে আমরা দেখি যে গ্যাসের একটা সমস্যা হয়। আর যেহেতু এখন মানে অল্টারনেটিভ হিসাবে এলপিজি ব্যবহার করছে এবং গ্রামে শহরে সবখানেই, তাহলে এটার খুব ক্লোজ মনিটরিং দরকার। হ্যাঁ, আমরা এগুলো কিন্তু টায় করি, দিন আনি দিন খানি টাইপ অফ সিচুয়েশন। আমরা ওই রকম ভাবে আমরা এটা ওইভাবে মনিটরিং এ রাখি নাই, কিন্তু এখন থেকে এটা এটা রাখতে হবে, যেহেতু আমাদের এটা একটা ইম্পর্টেন্ট হয়ে গেছে। আরেকটা দেখেন, আপনি তো জানেন যে ইন্ডাস্ট্রি কত সমস্যায় আছে এনার্জি, এবং ধরেন 1 বছর থেকে কিংবা তার তার একটু বেশি থেকে অনেক ইন্ডাস্ট্রি কিন্তু এলপিজি ইউজ করা, আমি নিজেই জানি, এলপিজি ইউজ করা আরম্ভ করেছে। এক একটা ইন্ডাস্ট্রি যখন এলপিজি ব্যবহার করে, এটা হিউজ অ্যামাউন্ট। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে গাড়িতে ব্যবহার হচ্ছে নতুন অটো গ্যাস বলে। সো এইটার এলপিজিটা এখন ওই একটা সাধারণ কোনো কমোডিটি বাংলাদেশের যে জন্য না, ঠিক এটা একটা এই বিষয়টি অত্যন্ত নিয়ে আমি একটু জনাব গুরুত্বপূর্ণ। ইমরানের কাছে একটু যাব। জনাব এজাজ, আবারও আসবো আপনার কাছে। কিন্তু জনাব ইমরান, আপনি তো শুনছিলেন যেমনটি বলা হচ্ছিল যে চাহিদাটা আসলে বেড়ে গেছে, অনেক প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠান এই এলপিজি ব্যবহার করছে, এবং একই সাথে আপনি যেটি বলছিলেন যে খড়কুটো যারা জ্বালাতেন এতদিন, তারা এখন সেটাকে ক্ষতিকারক বলছেন, চলো তারাও এই ব্যবহারটা করছেন। কিন্তু সরবরাহ সংকট, এটি আসলে কতটুকু যৌক্তিক? দেখেন, আমি স্ট্রেট বলতে চাই, যদি সরবরাহ সংকটই হয়, মানে আমি পাওয়া যাচ্ছে তো বাজারে, বাজারে বেশি দাম দিলে তো আপনি পাচ্ছেন। সেটা যদি সংকট হয়, পাইতেন না আপনি। তিতাস গ্যাসও কিন্তু একই অবস্থা, লাইনে কোনো গ্যাস নাই বললেই চলে। আমরা তো মনে করি বেসিক্যালি, দেখেন এটা সবাই জানে বাংলাদেশে সিন্ডিকেশনটা কিভাবে হয়। আমরা সিন্ডিকেটের বিরুদ্ধে শুনে আসতেছি লাস্ট 30-40 বছর যাবত, কিন্তু কেউ ভাঙতে পারে না। এই যে দেখেন, আমরা কিছুদিন আগে ভোক্তা অধিকার যখন মানে অভিযান চালালো, তখন তারা কি করলো? তখন তারা ধর্মঘটের দিকে গেল। এরপরে দেখেন চুরিটা কি হয়, গ্যাস, প্রপার গ্যাস কিন্তু থাকে না, বোতল থেকে গ্যাস চুরি করা হয়। এখন আবার দেখছি সিএনজি থেকে গ্যাস প্রেস করে দিয়ে সেটা আবার বিক্রি করছে। এই যে টোটাল একটা বিষয়, মানে আমরা যে মানসিক ভাবে যে বাংলাদেশে ব্যবসায়ী না, আমরা শুধু কিভাবে ভোক্তাকে লুট করা যায়। দেখেন, রেস্তোরাঁ সেক্টর কিন্তু চাইলে আজকে সকালের নাস্তা কালকে কিন্তু বাড়তি নিতে পারবে না, সুযোগ নাই কোনো। সব খরচটা আমাদের সেক্টরের উপরে। আমরা বুঝি আমাদের সাপ্লাই চেইন ঠিক থাকবে, আমরা ভোক্তাদেরকে ন্যায্য দামে আমরা খাবার সরবরাহ করব, কিন্তু যত খরচটা আমাদের উপরে পড়ে, যে বললাম তো 25% গ্যাস কিন্তু আমরা কনজিউম করি। গ্যাস যদি পাওয়া যায়, তাহলে 1300 টাকার গ্যাস কেন আমাকে জি, আপনি 2400, বলতে 2500, চাচ্ছেন যে 2000 কিনতে হলো? আমরা অর্থনীতির ভাষায় যেটা বলি যে চাহিদা বাড়লে দাম কিছুটা বাড়বে, এবং সরবরাহ সেক্ষেত্রে বাড়ানোর প্রয়োজন হবে। জনাব এজাজ এবং জনাব ইমরান, আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর এই সংকটের কারণ আমরা আবারও অনুসন্ধানে নামবো। একটি বিরতিতে যাচ্ছি। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতায়, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতায়। আর আজ আমাদের আলোচনা বিষয় এলপি গ্যাসের সংকট, উত্তরণের
উপায় কি আলোচনা করতে আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত আছেন। আমরা আবারও আমাদের অতিথিদের কাছে ফিরে যাচ্ছি। এ পর্যায়ে আমি একটু জনাব এজাজ, আপনি হয়তো শুনতে পাচ্ছেন আমাকে, আমি একটু যেতে চাই আপনার কাছে। এই যে আমরা নানামুখী সংকটের কথা বলছিলাম বিরতির আগে, কেন সংকট হচ্ছে, কিভাবে হচ্ছে, কারা সংকট তৈরি করছে, কিংবা সরবরাহতে কোনো গন্ডগোল আছে কিনা, আপনার কাছে একটু জানতে চাবো যে সরকারি ব্যবস্থাপনায় আমরা জানি এটি একটি আমদানি নির্ভর পণ্য, তো সরকারি ব্যবস্থাপনায় আমদানি বাড়িয়ে কি এই যে পরিস্থিতির মধ্যে সাধারণ ভোক্তারা আছেন, ব্যবসায়ীরা আছেন, এই সমস্যার সমাধান করা সম্ভব? ধন্যবাদ। অ্যাকচুয়ালি দেখেন, এই ইন্ডাস্ট্রিটা এত বড় হয়ে গেছে যে এটা অ্যাকচুয়ালি সরকার তখনই ডিসাইড করেছে যে এটা প্রাইভেট সেক্টরের কাছে চলে যাওয়ার ভালো। কারণ আমাদের তো নিজস্ব সাপ্লাই অত্যন্ত কম। তো এখন যদি ইম্পোর্ট করা হয়, সরকারও যদি ইম্পোর্ট করে তারপরে সাপ্লাই দেয়, তখন ইট ইজ বেটার যে প্রাইভেট সেক্টরই করুক। কিন্তু এখন দেখেন যেটা হয়, যে টিসিবি আছে, তারপরে অন্যান্য যেসব অর্গানাইজেশন আছে, এখন অবশ্যই আমাদের রেকমেন্ডেশন হবে যে সরকার এটার ভার নিক। তো এখন যদি ইনভেস্টিগেশন করে দেখা যায় যে এখানে কেউ সুযোগ নিয়েছে, হ্যাঁ, যে সুযোগ নিয়েছে এই ক্রাইসিসের, তাহলে অবশ্যই তাদেরকে পেনালাইজ করতে হবে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু যেটা করতে হবে, আমার সাজেশন হবে, এই এলপিজি সাপ্লাই এর 50%-এর মার্কেট সরকার নিজেই করা দরকার। কারণ দেখেন, ইন্ডিয়ায় কিন্তু 4টা কোম্পানি আছে মাত্র। তার মধ্যে সবচেয়ে বড়ই হচ্ছে ওদের স্টেট অয়েল কোম্পানি, যেটা, হ্যাঁ, ওরাই এই এলপিজি সাপ্লাই দেয়, অন্যরাও দেয়। তো আমাদের কিন্তু পুরোটাই প্রাইভেট, এবং এতগুলা কোম্পানি দেওয়াই হয়েছিল যাতে করে এই মার্কেট ম্যানিপুলেশনটা যেন হবে না। কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ, এতগুলা কোম্পানিকে দেওয়ার পরেও এখানে একটা মার্কেট ম্যানিপুলেশন হয়ে গেছে। তখন হয়ে গেছে নাকি আমি বলবো না, আমি কারণ বার্কের উপরে আমি আস্থা রাখতে চাই। বার্ক এটাকে ভালো করে ইনভেস্টিগেট করা উচিত। এত বড় একটা ক্রাইসিস কেন হলো, এত বড় একটা সিচুয়েশন কেন ক্রিয়েট হলো, ইটস ভেরি ইম্পর্টেন্ট আমাদের সবারই জানার। আমি যেটা বললাম, এটা বার্ক যদি মনে করে যে এটা পুরো সম্পূর্ণরূপে প্রাইভেট সেক্টরের হাতে ছেড়ে দেওয়া যাবে না, তাহলে আমি মনে করব সরকার এখানে ইনভেস্ট করতে পারে। এখানে কিন্তু কোনো প্রবলেম নাই, এটা তো কমপ্লিটলি একটা প্রফিটেবল জিনিস। তো সরকার নিজে ইনভেস্ট করতে পারে, সরকারের তো এটা ভর্তুকির কোনো ইয়ে নাই। এবং যেই কোম্পানি এগুলা মার্কেটিং করে, আমাদের যেসব কোম্পানি আছে, তারা খুব আপনি কিন্তু এখানে একটা সংকট সমাধানের একটি উপায় কিন্তু আপনি করবে। জি তুলে ধরেছেন, যে সরকার এখানে যদি ইনভলভ হয় এবং পুরোপুরি যদি এই ব্যবসায়ীদের উপরে ছেড়ে না দিয়ে নিজে ইনভেস্টমেন্ট করে, সেক্ষেত্রে অনেকটা, আমি দেখছিলাম যে জনাব ইমরান হাসান, আপনি হাসছিলেন, আপনি হয়তো এই বিষয়টির সাথে একমত হয়েছেন এজন্য। কিন্তু আপনার কাছে একটু জানতে চাই যে আপনি ডক্টর এজাজের সাথে কি আসলে এই বিষয়টি নিয়ে একমত? ওনার একটা ওয়েতে ঠিক আছে, সরকারি সংস্থাগুলো তো আমরা দেখতে পাচ্ছিলাম না, তারাও তো ছোট জগন্নাথ। সরকার একটা টেলিটক ছিল, ওইটাকে কিভাবে অকার্যকর করে মানুষের টাকা পয়সা কিভাবে, সরকারি টাকা কিভাবে তছনছ করা হয়েছে। তো সরকারের ব্যবসায়িক ইয়ে মানে খুব খারাপ, মানে ট্রেডিশন। তো যেটা আমরা বলতে চাচ্ছি যে প্রাইভেট সেক্টরের নামও প্রাইভেট সেক্টরকে তুলে দেওয়া, সেটা আমরা পক্ষপাত করি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। আমাদের একটা চাওয়া ছিল যে এই যে গ্যাস সেক্টরটাকে অকার্যকর করা হয়েছে দীর্ঘদিন ধরে। আমরা তো তিতাস গ্যাস থেকে শুরু, আমাদের যে নিজেদের গ্যাসটা আমরা উত্তোলন পর্যাপ্ত ওইভাবে করিনি, বিদেশি কিছু কোম্পানির কাছে দিয়েছি, তাদের কাছ থেকে আমরা কিনছি। আমার মনে হয় যে, আমি বিশ্বাস করি যে এই যে বিদেশি শক্তিগুলো তাদের ব্যবসা এক্সপানশন করার জন্যই এলপির উপর আমাদেরকে এলপিজির উপর ডিপেন্ড করিয়ে দিয়েছে। এই সময়টা এলপিজির দাম গ্লোবালি দাম বেশি থাকে, কিন্তু আমরা কি আমদানি নির্ভরই থাকবো? আমাদের নিজস্ব যে সমুদ্র বন্দর, শুনেছি সমুদ্রে বিশাল সোপান আমরা অর্জন করেছি, সমুদ্রে আমরা গ্যাসের কোনো ইয়ে দেখতে পাচ্ছিলাম না, আমরা কোনো নতুন করে গ্যাস খুব খনন করছি না। আমরা লাইনগুলো, আমরা শুনেছি ঢাকায় যে গ্যাসের চাপ কম, এই আমিনবাজারের এখানে গ্যাসের লাইনটা লিক হয়ে আছে, কারো কোনো খবর নাই। এটা কি প্ল্যান করে করা হয়েছে যে গ্যাসের শর্টেজ লাইনে কম হলে আমরা এখন ঢাকায় এটা ব্যবসা জনাব করতে ইমরান, পারবো? এখানে আমি একটু একটা বিষয় বলতে চাই, যে এখানে আপনি যেটি বলতে চাচ্ছেন যে অনেক ক্ষেত্রে দায় সারাগোছের কাজ করা হয়েছে বা দায় নেওয়া হয়নি সেই বিষয়টা, কিন্তু সংকট উত্তরণের জন্য আমরা যতটুকু জানি যে কেন্দ্রীয় ব্যাংক তো এলপিজি আমদানিতে, কেন্দ্রীয় ব্যাংক তো এলপিজি আমদানির পক্ষে না। শোনেন, পার্সোনালি বলি, আমি এলপিজি আমদানির পক্ষে না। আমাদের দেশে এত খনিজ সম্পদ থাকতে কেন আমরা উত্তোলন করছি না? কেন আমরা এই বিদেশি ফরিয়াদের কাছে
আমাদের আমলাতন্ত্র বন্দী থাকবে, আমাদের যারা পলিটিক্যাল দূরদর্শী নাই তারা কেন দেশকে এগিয়ে নিয়ে গেল না, নিজেদের জ্বালানি ডিপেন্ডেন্ট করলো না? জ্বালানি তো ছিল আমাদেরকে, জ্বালানি মন্ত্রণালয়কে টোটালি ছোট জগন্নাথ, পেট্রো বাংলাকে তারা টোটালি ছোট জগন্নাথ করে রাখা হয়েছে। পেট্রো বাংলার সক্ষমতা ছিল, কিন্তু পেট্রো বাংলাকে আমলাতান্ত্রিক জটিলতা এবং সরকারে যারা ছিল, যেই দলই ছিল, তারা প্রত্যেকটা দলই তারা কোনো না কোনো ভাবে ম্যানিপুলেট হয়েছে বিদেশি শক্তির দ্বারা। সেই বিদেশি শক্তি ব্যবসা নেওয়ার জন্যই তো আজকে এত ক্রাইসিস, এত কিছু। এখন তাদেরকে বন্দর তুলে দিয়েছেন, এখন তাদেরকে বলতে দেন, আপনি বাধা না দিলে তো হবে না। আপনি বন্দর তুলে দিয়েছেন, আপনি গ্যাসগুলো বিদেশি কোম্পানির কাছে দিয়ে দিয়েছেন, আপনি এখন আমদানি নির্ভর, আপনি এলপিজি চলে গেছেন, তার মানে কি পুরো দেশটাই বিদেশিদের কাছে দিয়ে দেন? সেটা ঠিক আছে, কিন্তু এতদিনে আপনাদের যে ক্ষতিটা হলো সেই ক্ষতি আপনারা পুষিয়ে উঠবেন কিভাবে, সেটা মিটাবেন কিভাবে? সেইটাই তো কথা, যত কষ্টটা হচ্ছে ছোট ব্যবসায়ীদের কাছে, তাদেরকে কিভাবে সাধারণ মানুষের পকেটে লুট করা হয়। একটা গোষ্ঠী শুধু বিত্ত বৈভব বানাবে তাদের মতো করে, তারা নিজেদের এই লাইসেন্স গুলো 40টার উপরে আমরা জেনেছি যে এলপিজি লাইসেন্স দেওয়া হয়েছে, আর একটা ইন্ডিয়াতে 140 কোটি দেশে আপনি নানান অনিয়মের কথা তুলে ধরেছেন, ঠিক আছে, কিন্তু জনাব ইমরান, আমাদের সময় স্বল্পতার কারণে আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আমরা আবারও আসবো আপনাদের কাছে এই বিষয়টি নিয়ে, এবং অচিরেই এই সমস্যার সমাধান হবে। এবং একই সাথে আমরা ব্যবসায়ীদের প্রতি, বিশেষ করে ব্যবসায়ীরাই অর্থনীতির শক্তি, আসলে আমরা প্রত্যাশা করব আপনাদের এই ধরনের সমস্যাগুলো সমাধান হবে অচিরেই। জনাব ইমরান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং একই সাথে জনাব এজাজ, আপনি বেশ কিছু বিষয় তুলে ধরেছেন যেগুলো দিয়ে আসলে এই সমস্যাটি সমাধান করা সম্ভব হবে। আশা করছি এই বিষয়গুলো বিভিন্ন মহলে যাবে এবং এই অচিরে এই সমস্যার সমাধান হবে, এবং একই সাথে ভোক্তার সমস্যার সমাধান হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও।